নিউজিল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ক্রিকেটার যার এক টুর্নামেন্টে 600 রানের অধিক এবং 11 উইকেট। তবে সাকিব আল হাসানের আরও দুটি কীর্তি রাখবে তাকে কিংবদন্তিদের কাতারে। 2009 থেকে আজ পর্যন্ত যে কোনো এক ফরম্যাটে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থেকেছেন। দ্বিতীয়ত, তিনি জানিয়েছেন ক্রিকেট বিশ্বকে যে বাংলাদেশ আর বাংলাদেশিরাও পারে। চলুন আজকে বসা যাক সাকিবের সাথে, একটু বুঝি তাকে। তো যখন নাম্বার 1 ভিলেন ওয়ার্ল্ডে 2009 জানুয়ারি, এটা বোধহয় যে রাবিদ ভাই ফার্স্ট আমাকে জানাইছে। আমি বলছি জিনিসটা কি, আমি জানিও না জিনিসটা কি, যে মানে এরকম যে র্যাঙ্কিং হয় এই জিনিস আমার ধারণা ছিল না যে নাম্বার 1 ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার এরকম যে হয়, আমি জানতামই না। মানে when you heard it first time, মানে আপনার as you said ফার্স্ট থট আপনার সবসময় যেতে সবকিছুর বেস্ট এক্সেলেন্স না, ওই যে ওরকমের রিয়াকশন ছিল, ও আচ্ছা এটা দিয়ে হয় কি এরকম টাইপের। আমার নানা সবসময় গল্প বলতো যে আমি যখন মাগুরা যাব, মানুষ ফুল নিয়ে আমার জন্য ওয়েট করবে, মানুষ সবসময় আমাকে তালি দিবে, হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়াই থাকবে। যদি মেম্বার অফ পার্লামেন্ট না হতো, আই এম প্রিটি শিওর সাকিবকে আরো 3 বছর পেতাম আমরা। মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে আই এম নট টু শিওর, বাট ফিটনেস স্কিল ইজ ফাইন, উইল বি ফাইন ফর নেক্সট 3 years. এমনকি T20 ওয়ার্ল্ড কাপ বিগার দেন দ্য ওডিআই ওয়ার্ল্ড কাপ? না, ওডিআই ওয়ার্ল্ড কাপ অবশ্যই বিগার, কিন্তু যেটা হচ্ছে যে T20 ওয়ার্ল্ড কাপ কি এভরি 2 years আসে, মানুষের যে হেরে গেল আচ্ছা পরেরটা আবার, বাট 50 ওভার কিন্তু এখনো ইন্ডিয়া সাফার করছে মেন্টালি, ফিজিক্যালি। আপনি যে এমনিই বলেন যে ওরা যেভাবে খেলে এসে আসলে লাস্ট ম্যাচ হেরে গেল। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য বাংলাদেশের ব্যাপারে ধারণা বদলানো শুরু হয় সেই 2010 থেকেই। সাকিব যখন এক প্রকার নিজ হাতে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে 4-0 হারায়, তখনই শুরু হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটের উন্নতির অধ্যায়। একটা সব থেকে বড় সুবিধা ছিল, ওই সিরিজের আগে আমি কাউন্টি খেলছিলাম এবং অসাধারণ পারফরমেন্স করছি আমি কাউন্টিতে। ওই সিজনে উস্টারশায়ার ডিভিশন 2-তে ছিল, ডিভিশন 2 থেকে মানে আমাদের লাস্ট 7টা ম্যাচ ছিল, যে 7টা না 8টা আমি খেলছি, তো প্রায় সবগুলোই জিততে হতো এবং আমরা সবগুলোই অলমোস্ট জিতে ডিভিশন 1-এ উঠি। ওটার পরপরই আসলে এই নিউজিল্যান্ডের সাথে সিরিজ হয় এবং ওটারই রিফ্লেকশন আমার কাছে মনে হয়। ওটা 2011 ঢাকায় বিশ্বকাপ, সাকিব ক্যাপ্টেন, প্রথম আলোতে কলাম লেখে। 58 অল আউট হলো বাংলাদেশ। প্রথম আলোতেও কলাম লিখলো যে আগের প্লেয়াররা কে কি এত সমালোচনা করতেছে, কে কি খেলতো আমরা জানতাম, মানে একটা ভয়ঙ্কর বিধ্বংসী কলাম। এরপরই বাংলাদেশের খেলা হচ্ছে চিটাগাঙে, হল্যান্ডের সাথে খেলা। তো ওইখানে সাকিবের সঙ্গে আমার হোটেলে দেখা। আমি তাকে বললাম যে এই ঝামেলা করার কী দরকার ছিল এই সময়, এমনিতে এত চাপ। ও হেসে আমাকে একটা কথা বলেছিল, বলে ভালো হলো না, পুরো টিমের চাপটা এখন আমি আমার উপরে নিয়ে নিলাম। আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সও সে বছর পৌঁছে যায় ফাইনালে। সাকিব শেষ পর্যন্ত অবশ্য এই ট্রফিটা তুলতে পারলেন। কলকাতা দলে খেলার আরেকটা বাড়তি আকর্ষণ অবশ্যই তাদের দলের মালিক শাহরুখ খান। শাহরুখ খানের সাথে যখনই দেখা হয়েছে, খুবই হাম্বল, অসাধারণ একটা মানুষ। তাই আমার সাথে ওর জীবনে ক্রিকেট নিয়ে কোনো কথা হয় না, একটা ওয়ার্ডও না। প্রথমবার চ্যাম্পিয়ন আইপিএল হওয়াটা অবশ্যই আমার কাছে স্পেশাল, অ্যাট দি সেম টাইম কেকেআরের জন্য স্পেশাল, যেহেতু কেকেআরেরও ফার্স্ট টাইম ছিল। ওই সময়টা আইপিএল নতুন 3-4 বছর হবে। পার্টি থেকে শুরু করে যে সেলিব্রেশনটা হয়েছিল কলকাতাতে, আসলে ওইটা হচ্ছে অনেক বেশি মেমোরেবল ছিল। 2014-তে সাকিব অনেক ঝামেলায় জড়িয়ে পড়ে, আর এর শেষটাও হয় সবচেয়ে হতাশাজনক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে নিষিদ্ধ করলো। আমরা তখন শুনেছিলাম যে নতুন কোচ হাতুরুল সিং, আপনার সাথে একটা ক্ল্যাশ হয় ওভার SMS। তারপরে ক্রিকেট বোর্ড আপনার উপর অ্যাকশন নেয়। ডিড ইউ লার্ন সামথিং ফ্রম দ্যাট ইনসিডেন্ট? হ্যাঁ, ওই জিনিসটা থেকে যদি আপনি শিক্ষা বলেন যে বাংলাদেশে কিভাবে চলতে হয়, ওটা জানা শিখছি ওই সাসপেনশনের পর থেকে। এর আগ পর্যন্ত জানতাম যে এটা আমার গোল, এটা আমার ফোকাস এবং রাস্তা সোজা, আমি যদি এটা ফলো করি আমি পৌঁছে যাব। আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন আসলে সাকিবের লেভেলের স্টারকে হ্যান্ডেল করার মতো জায়গায় নাই। ইজ অ্যান ইন্টারন্যাশনাল আইকন, শুধু বাংলাদেশের আইকন না, ইজ অ্যান ইন্টারন্যাশনাল আইকন। বাংলাদেশে কয়জন আছে যে ইন্টারন্যাশনাল আইকন স্ট্যাটাস হোল্ড করতে পারে? মুস্তাফিজুর রহমান খেলছিলেন তার প্রথম ম্যাচ, মহেন্দ্র সিং ধোনি দিলেন তাকে ধাক্কা। এটা আপনারা টিভিতে যারাই দেখেছেন সবাই জানে যে এক্স্যাক্টলি মানে ও কি করতে চাচ্ছিল, ও জানতো। তো ওইটা তো অবশ্যই আমার গায়ে প্রচণ্ড লেগেছে, মানে আমি এটা নিতেই পারিনি। যে পরে আলহামদুলিল্লাহ আমি ওর উইকেট পাই। তো স্বাভাবিকভাবে আমরা একটু করছিলাম, আমি আর পাশে তামিমি বসা, দুইজন বসে আরো জোরে জোরে করছি যাতে করে ওরা হয়। ওর পাশে হারভজন বসা, হয়তো রবি শাস্ত্রীও ছিল মেবি। তো ওদেরকে আর কি আমরা আরো একটু খোঁচাচ্ছি। আর যখন লাস্ট ওভার তখন তো মানে মুশফিক ভাই পরপর 2 বলে 2টা তার মাল শেষ, তখন মানে আমরা কিভাবে সেলিব্রেট করব, এর ভেতরে এই ঘটনা। নিউজিল্যান্ডের ম্যাচের আগের দিন সেম হোটেলে আমি আছি, লিফটের সামনে দেখা বলে সাকিব চারদিকে তো কথাবার্তা খুবই খারাপ হচ্ছে, মানে আমি খুবই ক্যাজুয়ালি দুষ্টামি বলছি। ও আমাকে হেসে বললো একটা 50 কলটা সব বন্ধ হয়ে যাবে। ও
পরের দিন 114। ওই পার্টনারশিপে আপনি কিরকম, আপনাদের মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছিল? না, ফার্স্টে আসলে কোনো কথাই হয় না যে আমরা টার্গেট চেস করতে যাচ্ছি কিংবা এই টাইপের কিছু। জাস্ট ফার্স্ট থেকে কথা হয়েছে যে ওকে আমরা ব্যাটিং করতে থাকি। যখন আস্তে আস্তে দেখলাম যে না, নিজেদের রানটাও হচ্ছে, অ্যাট দি সেম টাইম আসলে টিমের রানটাও হয়ে যাচ্ছে, দেন উই স্টার্টেড থিঙ্কিং অফ যে কিভাবে আসলে আমরা কাছাকাছি যেতে পারি। যে নিধিহাস ট্রফির সেই ম্যাচ শ্রীলঙ্কার সাথে রিয়াদ ভাই ওয়াজ ইন দ্য মিডল অফ মানে রিকভারি করার চেষ্টা করছে, তখন একটা ঘটনা ঘটে, একটা নো বল নিয়ে একটা ঝামেলা লাগে। ওয়াই বি সো অ্যাংরি, এত রাগ করেছিলেন কেন? এখানে লেগ আম্পায়ার নো কল করেছে কিন্তু মেন আম্পায়ার দিচ্ছে না, ওইটা নিয়ে আসলে ফাইটটা শুরু হয়। মাশরাফি ভাইয়ের বিষয়টা কি বলবেন, যে ওয়াজ ইট, অ্যান্ড হি ওয়াজ সাচ এ সিনিয়র ক্রিকেটার, ক্যাপ্টেন ছিল, উইকেট পাচ্ছিল না, একটা উইকেট পেয়েছে ওয়েঙ্কাটেন, ওইটা কি আপনাকে, ওয়াজ ইট হার্টফুল টু ইউ অ্যাজ এ পার্সন, অর ওয়াজ ইট হার্টিং দ্য টিম ম্যাচ? Wasn't hurtful to me at all, but it was hurting the team. 606 রান, 9 উইকেট, no one has ever done this combination. How did you take it one ahead? আমি ভাবছিলাম যে দিবে হয়তো, মনে মনে একটু স্বপ্ন তো ছিলই যে হয়তো দিতে পারে, কিন্তু আমি বুঝতেছিলাম যে রিয়ালিটিতে না দেওয়ার সম্ভাবনাটা বেশি। বাট আমার কাছে মনে হয় না যে ওই ওয়ার্ল্ড কাপে আমার থেকে বেশি ডমিনেট করে কেউ খেলেছে। দারুণ একটা বিশ্বকাপ উপহার দেওয়ার পর কে ভেবেছিল এরপর সাকিবকে আইসিসি নিষিদ্ধ করবে? আচমকা ঘটনাটা সামনে চলে এলো 29 অক্টোবর 2019, যখন জানা গেল জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করে অন্যায় করেছেন সাকিব। যখন ইনভেস্টিগেশনগুলো হয়, লাস্ট ইনভেস্টিগেশন যখন এই ডিসিশনের আগে হয়, সেটা অনেক দিন আগে, প্রায় মার্চের দিকে, ওয়ার্ল্ড কাপ হয় জুন জুলাই, মার্চ অথবা ফেব্রুয়ারি, আই ডোন্ট রিমেম্বার আসলে। তো তখন যখন অ্যান্টি কারাপশনের বা ইনভেস্টিগেটরের সাথে কথা হয়, তখন আমি মনে হয়েছে যে না, এরকম কোনো হওয়ার সম্ভাবনা নেই, ইট উইল অল বি ক্লিয়ার। কারণ আমি সর্বোচ্চ কোঅপারেট করছি, মানে এত কোঅপারেট কেউ করবে কিনা আমার ধারণা নেই। দেন সাডেনলি এটা আউট অফ নোওয়্যার যখন কল করে এই ডিসিশন জানায়, আই ওয়াজ শকড অফকোর্স, বাট এখন যেহেতু একটা মিস্টেক করে ফেলেছি, তার একটা শাস্তি এখন আছে, আমাকে মেনে নিতেই হবে। একটা স্টাম্পে লাথি দিচ্ছি। ওকে, রিগ্রেট দ্যাট? সরবে কি মনে হয়? আমার লাইফে আমি রিগ্রেট করি না কোনো কিছু নিয়ে। ক্রিকেটার সাকিবকে বিতর্ক থেকে দূরে রাখাই যাচ্ছিল না। স্টাম্পের লাথির পর আম্পায়ারদের সাথে ঝগড়া চলতে থাকে 2022 বিপিএলে। এরপর অবশ্য ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বাংলাদেশ টি-20 দলের দায়িত্ব পান। ওদিকে তামিম ইকবাল ছেড়ে দিলেন ওয়ানডে অধিনায়কত্ব। কেউ যদি বলে যে আমি চেষ্টা করি নাই, সেটা ভুল ধারণা, এবং যখন আমি পারি নাই, এটা আসলে কারোর পক্ষে পারা সম্ভবই। আমার যেটা ধারণা হয়েছে, এটা কারোর পক্ষে পারা সম্ভব না। এটা অনেকদিন ধরে আমাদের ওরকম ভাবে কথা হতো না, এটা একদম ভুল কথা। হ্যাঁ, আমি মানে আমাদের যে এক সময়ের যে সম্পর্কটা ছিল, যে সারাক্ষণ একসাথে থাকতাম, ওই সম্পর্কটা অনেক দিন থেকেই ওটা ছিল না। খুবই স্বাভাবিক, আই গট ম্যারিড, হি গট ম্যারিড, দুজনদের আলাদা বাসা, তখন আলাদা চলে যাওয়া, সেপারেট জায়গায় থাকা, এইভাবে সময়টা অনেক কমে যায়। একসাথে থাকতেন? একসাথে বলতে হচ্ছে একই বিল্ডিং এ উপর নিচ চালায়। হ্যাঁ, বাট পাপন ভাই ওই বলার পর থেকে আসলে এই জিনিসটা আরো বেশি ফোকাসে আসে। আমার কাছে মনে হয় ওইটা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করেছে এই সম্পর্কের ভেতরে, কিংবা এই সিচুয়েশনটা ক্রিয়েট করার ভেতরে। 2023 বিশ্বকাপে বাংলাদেশ একদমই ভালো করেনি, তবে সাকিব ছিলেন শিরোনামে। শ্রীলঙ্কার বিপক্ষে একটা কঠিন মুহূর্তে নিলেন আশ্চর্য এক সিদ্ধান্ত। স্কোরবোর্ডের দিকে তাকালে দেখলাম যে এটাই হচ্ছে লাস্ট রেকগনাইজ ভালো ব্যাটসম্যানদের পেয়ার। ওদের গেলেই তো বলার চলে আসবে, 182 না 83 রান। ঠিক আছে, এই উইকেটে বিশাল একটা যে বল দিচ্ছে আম্পায়ারকে। আপনি তো আম্পায়ারকে জানেন? আমি আম্পায়ারকে জানাইছি, আম্পায়ার আওয়াজ দ্যাট যে ওর টাইম করে ফেলছে, আমি এর জন্য টাইম আউটের আপিল করতেছি। ও ফার্স্ট হাসছে, আমি বলছি নো, আই এম সিরিয়াস। ও যেটা বলছে যে কাম অন, ইউর জোকিং, ইউ নট সিরিয়াস, আমার হেলমেট ব্রোকেন আর সামথিং, স্ট্র্যাপ ব্রোকেন। আমি বলছি যে মাচা ওদের ফ্রেন্ড বলে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আই এম নট টেকিং ইট ব্যাক। 2024 টি-20 বিশ্বকাপের শুরুটা ভালোই হয়েছে। সাকিবের সময়টা খুব ভালো যাচ্ছে না, কিন্তু সাকিব তো সাকিবই। ইতিহাস বলে সাকিব দেয়ালে পিঠ থেকে গেলে আরো জোরে এগিয়ে যায়। এবারও তাই ঘটুক, এইটাই চাই আমরা।